নমস্কার, আমি অসীম। আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল পলিটি উইথ অসীমে। আজকে মূলত আমরা গত ভিডিওর মধ্যে, যদি আপনারা আমাদের চ্যানেলে যান, আমি বলেছি যে এই সেশনটার মধ্যে মেনলি আমরা কোয়েশ্চেন প্র্যাকটিস করছি। এই কোয়েশ্চেন প্র্যাকটিসের লাস্ট ভিডিওর মধ্যে আমি 31 নাম্বার কোয়েশ্চেন পর্যন্ত আমরা করে নিয়েছি। আজকে মূলত আমরা 32 নাম্বার কোয়েশ্চেন থেকে শুরু করবো এবং আমরা দেখি যে কতটুক কোয়েশ্চেন পর্যন্ত আমরা এখানে কভার করতে পারি। দেন আনাদার ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট, যে জিনিসটা আমি আপনাদেরকে বলতে চাই সেটা হলো, আর মাত্র এক্সামের ইউ ক্যান সে দ্যাট অলমোস্ট 2 উইক। ইন জেনারেল আপনি বলতে পারেন যে 2 উইক। এই 2 উইকের মধ্যে আপনাদের কী করা উচিত, আপনাদের আমি বলবো এই সময়ের মধ্যে কোয়েশ্চেন প্র্যাকটিস অ্যাজ ওয়েল অ্যাজ আপনি কিছু সময় বের করে যেসব টপিকগুলো বা যেই ইউনিটগুলোর উপরে আপনি এখনও লাইক ইউ আর নট ফিলিং কনফিডেন্স, যেই ইউনিটগুলোর উপর, এই ইউনিটগুলোকে আপনার রিভিশন দেওয়া। দেন অন দ্য আদার সাইড দ্য প্র্যাকটিস। ওকে, দ্যাট ইজ দ্য মেন ইম্পর্টেন্ট থিং, যে প্র্যাকটিস অ্যান্ড রিভিশন। যেই ইউনিটগুলো আপনার এতটুকু কনফিডেন্স লাগছে না, ওই ইউনিটগুলোর উপর আপনার রিভিশন কন্টিনিউয়াসলি রাখবেন, অ্যাজ ওয়েল এজ কোয়েশ্চেন প্র্যাকটিস অ্যাটলিস্ট এভরিডে 1 to 200 কোয়েশ্চেন আপনাকে প্র্যাকটিস করতে হবে। দ্যাট ইজ দ্য বেসিক থিং। ইভেন আপনাকে এখন প্র্যাকটিস কোয়েশ্চেন কোয়েশ্চেন প্র্যাকটিস করার পরে আপনি যে একটা কনফিডেন্স, যেটা একটা অবজেক্টিভ টাইপের এক্সামে, দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট, যে কনফিডেন্স ফিল হওয়া, সেটা আপনি যখন কন্টিনিউয়াসলি কোয়েশ্চেন প্র্যাকটিস করবেন, দেন ইউ উইল গেটিং স্লাইটলি। ওকে, তো আরেকটা ইনফরমেশন, যে কেউ যদি আমাদের থেকে 1000 কোয়েশ্চেনের যে আমাদের কাছে সিরিজ রয়েছে, ইবুক রয়েছে, যদি নিতে চান, তারা আপনারা আমাদের পোস্টে গেলে আপনাদের 2টা নাম্বার পেয়ে যাবেন। সে যে কোনো 2টা নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারেন এই 1000 কোয়েশ্চেন সম্পর্কে। আর এই 1000 কোয়েশ্চেন যদি আপনি ভালোভাবে যদি সলভ করে যান উইথ ইউর কনসেপচুয়াল ক্লিয়ারিটি, আই এম শিওর ফ্রম মাই সাইড দ্যাট ইজ হেল্পফুল ফর ইউর এক্সাক্ট এক্সাম প্রিপারেশন। ওকে, এই যে আপনি যে এক্সাম প্রিপারেশন করছে, সেখানে ইন রিয়েল সেন্সে এটা অনেকটাই আপনাকে হেল্প করবে। চলুন আমরা 32 নম্বর কোয়েশ্চেন থেকে শুরুয়াত করছি। 32 নম্বর কোয়েশ্চেন কী বলছে, কে খ্রিস্টান ধর্মকে গ্রিক দর্শনের সাথে মিলিয়েছিলেন? দেখুন, এখানে আমি একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করে বলে দিচ্ছি, যে আমাদের সিলেবাসের মধ্যে যে থিওরিগুলো, অগাস্টিন, দেন আরেকজন থিঙ্কার, আমাদের যে সিলেবাসের মধ্যে মেনলি অগাস্টিন, দ্যাট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিঙ্কার আমাদের সিলেবাসের মধ্যে মেনশন করা আছে। এই অগাস্টাইন যদি বলি, এই অগাস্টাইন হলেন মিডিয়াভেল পিরিয়ডের একজন থিঙ্কার। মিডিয়াভেল মানে কি? মধ্যযুগের একজন থিঙ্কার, অর্থাৎ একজন চিন্তাবিদ। কোথাকার? ওয়েস্টার্নের। অর্থাৎ এই যে অগাস্টিন আছেন, অগাস্টিন হলো মিডিয়াভেল পিরিয়ড, অর্থাৎ মধ্যযুগের একজন চিন্তাবিদ। ওকে, কোথাকার? ইউরোপে। সো এই যে অগাস্টিনের কথা যদি আমরা যখন দেখব, অগাস্টিনের টু সোয়ার্ডস থিওরি, দ্যাট ইজ আনাদার ইম্পর্টেন্ট থিং। সেখানে তিনি খ্রিস্টিয়ান ধর্মকে, অর্থাৎ খ্রিস্টিয়ানিটিকে তিনি সবার উপরে রেখেছেন, এবং এটাকে তিনি কি বলেছেন, খ্রিস্টান ধর্মকে গ্রিক দর্শনের সাথে মিলিয়েছেন কে? অগাস্টাইন। দ্যাট ইজ দ্য রাইট অ্যান্সার, বিকজ আমাদের সিলেবাসে অগাস্টাইন দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ মোস্ট ইম্পর্ট্যান্ট থিঙ্কার, যিনি ইউরোপের মিডিয়াবেল থিঙ্কার। এবং অগাস্টিনের বিচারধারা যদি দেখি, তিনি খ্রিস্টিয়ানিটি, অর্থাৎ খ্রিস্টান ধর্মকে তিনি সবচেয়ে বেশি প্রায়োরিটাইজ করেছেন, এবং তিনি স্টেটকে খ্রিস্টান ধর্মেরও উপরে তিনি রেখেছেন। এবং এই যে মিডিয়াবেল, ইভেন শুধু অগাস্টাইন নয়, মিডিয়াবেল যে হিস্ট্রি, আমরা যদি ইউরোপের মিডিয়াবেল হিস্ট্রি যদি দেখি, সেখানে মেনলি চার্চের ডোমিনেন্সই ছিল। বাট পরবর্তীতে যখন আমাদের পলিটিক্যাল সায়েন্সে যদি আমরা ম্যাকিয়াভেলিকে দেখি, তিনি খ্রিস্টিয়ানের যে ডোমিনেন্সটাকে কম করিয়ে তিনি একটা মডার্ন রিয়েলিস্টিক অ্যাপ্রোচ দিয়েছেন, যেখানে তিনি সেপারেশন অফ রিলিজন ফ্রম পলিটিক্স থেকে ধর্মকে তিনি আলাদা করার কথা বলেছেন। এই কারণে আমরা ম্যাকিয়াভেলিকে ফাদার অফ সেকুলারিজম আমরা বলে থাকি, এবং ম্যাকিয়াভেলিকে আমরা মডার্ন চিন্তাবিদও আমরা বলে থাকি। ওকে, এই যে মিডিয়াভেল থিঙ্কার যারা ছিলেন, তারা মেনলি এই যে খ্রিস্টিয়ানিজম বা খ্রিস্টিয়ানিটির উপর সবচেয়ে তারা বেশি জোর দেন। ইভেন তার পরবর্তী যদি আধুনিক বিচারধারা ইউরোপের কনটেক্সটে যদি বলি, ম্যাকিয়াভেলি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিঙ্কার, যিনি খ্রিস্টিয়ানিটি বা চার্চের বা পোপের যে ডোমিনেন্সটাকে এটা কম করে তিনি একটা ওয়ান কাইন্ড অফ মডার্ন পার্সপেক্টিভ দিয়েছেন, যেখানে তিনি সেপারেশন বলেছেন, যে কি পলিটিক্স শুড বি সেপারেটেড ফ্রম রিলিজিয়ান অর এথিক্স। ঠিক এই কনসেপ্টগুলো আমরা জানি ম্যাকিয়াভেলি সম্পর্কে।
সো তারপরে যদি দেখি উইচ ফিলোসফার আর্গুড দ্যাট রিলিজিয়াস ইজ এসেনশিয়াল ফর সোশ্যাল ইউনিটি। সো এখানে যদি আমরা যদি রাইট অ্যান্সারের কথা যদি বলি, সো এখানেও রাইট অ্যান্সার কী হবে, এখানেও রাইট অ্যান্সার আপনার অগাস্টাইন, দ্যাট ইজ দ্য রাইট অ্যান্সার। দেখুন আমি বারবার বলছি যে মিডিয়াভেল ক্রিশ্চিয়ানিটির যদি সুপ্রিমেসির কথা যদি বলা হয়, বা ফিলোসফার যিনি তাকে রিলিজিয়াসকে ওয়ান কাইন্ড অফ অ্যাসেনশিয়াল বলছেন সোশ্যাল ইউনিটির জন্য, সো মোস্ট অফ দ্য টাইম আপনার যদি আমাদের সিলেবাস অনুসারে যদি যায় অগাস্টাইন, দ্যাট উইল বি দ্য রাইট আনসার মোস্ট অফ দ্য টাইম। বিকজ অগাস্টাইন আমাদের সিলেবাসে এমন একজন থিঙ্কার যিনি মিডিয়াবেল থিঙ্কার, অ্যাজ ওয়েল এস তিনি রিলিজিয়নের উপর সবচেয়ে বেশি জোর দিয়েছেন, আর রিলিজিয়নের মধ্যে তিনি খ্রিস্টিয়ানিটির উপর সবচেয়ে বেশি জোর দিয়েছেন। ওকে, ইভেন আমরা যদি ইউরোপের মিডিয়াবেল হিস্ট্রিও যদি দেখি, সেখানে আমরা একটা জিনিস কমন দেখতে পারবো, সেটা হলো আপনার রিলিজিয়াস, দ্যাট মিনস খ্রিস্টিয়ান সিস্টেমের ডোমিনেন্স সবচেয়ে বেশি ছিল। ওকে, জিন বদিন ইজ দ্য বেস্ট নোন ফর উইচ আইডিয়া। দেখুন সিম্পল, দ্য রাইট অ্যান্সার ইজ সুবারনিটি। আমরা জানি জিন বদিন কেন ফেমাস, বিকজ অফ হিজ সুবারনিটি থিওরি, সার্বভৌমত্ব থিওরির জন্যই তিনি সর্বোচ্চ। ওকে, ইউটিলিটারিয়ানিজমের কথা যদি বলি বেনথাম, দ্যাট ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, বেনথাম। দেন পজিটিভ লিবার্টির কথা যদি বলি গ্রিন লাস্কি, দিস আর দ্য পজিটিভ থিঙ্কার। ওকে, লাস্কি। সো তারপরে যদি বলি এখানে নন অফ দ্য অ্যাবাভ। সো দেখুন আমরা যখন কোয়েশ্চেন সলভ করি এর পাশাপাশি যে জিনিসগুলো এগুলো জানাটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, সো এক্ষেত্রে রাইট অ্যান্সার যে জিন বদিন যে ছিলেন তিনি মেনলি সুবারনিটি, সার্বভৌমত্বের কনসেপ্টের উপর সবচেয়ে বেশি জোর দিয়েছেন। এখন আপনি কোয়েশ্চেন সলভ করার দিকে মেনলি আপনি ধ্যান দেন। রিজন ইজ দ্যাট যে এক্সপ্লেনেশন আমার দিক থেকে এই শর্ট সময়ের মধ্যে যতটুক করা দরকার অতটুক আমি করব, আর মোস্ট অফ দ্য টাইম এখন আমি এক্সপ্লেনেশনটাকে একটু কমিয়ে আমি ম্যাক্সিমাম কোয়েশ্চেন সলিউশনের দিকে ধ্যান দেবো। ওকে, তারপর আমি একটু একটু করে অ্যাড করব প্রত্যেকটা কোয়েশ্চেনের সাথে। চলুন, হবস ডিসক্রাইব দ্য স্টেট অফ নেচার, দ্যাট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। আপনারা যদি আমার ভিডিও যদি আপনারা যদি কন্টিনিউয়াসলি যদি দেখে দ্যাট মিনস কন্টিনিউয়াসলি যদি ওয়াচ করুন, দেন আপনারা দেখতে পাবেন আমি হবস লক রুশোকে কিন্তু কোয়েশ্চেনের থ্রুতে কিন্তু মোস্ট অফ দ্য থিং আই হ্যাভ কভার। আমি বলেছি যে স্টেট অফ নেচার দ্যাট মিনস কি, যে কি হবসের প্রাকৃতিক স্থিতি বা প্রাকৃতিক অবস্থা কেমন ছিল। স্টেট অফ নেচার মিনস হোয়াট, স্টেট তৈরি হওয়ার আগে, দ্যাট মিনস প্রি স্টেট পিরিয়ড। ওকে, প্রি স্টেট পিরিয়ড, দ্যাট ইজ কল দ্য স্টেট অফ নেচার, মানে স্টেট তৈরি হওয়ার আগে যে সিচুয়েশনটা ছিল সেটাকে আমরা বলি প্রি স্টেজ পিরিয়ড। সো আমরা হব ডিসক্রাইব দ্য স্টেট অফ নেচার অ্যাজ, এই যে স্টেট তৈরি হওয়ার আগে যে স্টেট অফ নেচার ছিল, দ্যাট মিনস স্টেট তৈরি হওয়ার আগে যে সোসাইটির যে নেচার ছিল সেটা কেমন ছিল, পিস ছিল, ব্রাদারহুড ছিল, নন অফ দ্য অ্যাবাভ ছিল, ওয়ার অফ অল এগেনস্ট অল, দ্যাট ইজ দ্য রাইট আনসার। সর্বজনের বিরুদ্ধে সর্বজনের যুদ্ধ, এই কোয়েশ্চেনটা অনেকটা কনসেপচুয়াল কোয়েশ্চেন, দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আপনার এক্সামে আপনি হবস লক রুশোর থেকে তো আপনি 100% কোয়েশ্চেন পাবেন। ইভেন এই যে স্টেট অফ নেচার অর্থাৎ রাষ্ট্র তৈরি হওয়ার আগে বা একটা অথরিটি তৈরি হওয়ার আগে যে সিচুয়েশনটা ছিল ওইটা কেমন ছিল, হবসের মতে সেটা আলাদা, লকের মধ্যে আলাদা, সেটা রুশোর মতে আলাদা। আমি বলেছি হবস স্টেট অফ নেচারকে নেগেটিভলি ডিসক্রাইব করেছেন, লক স্টেট অফ নেচারকে পজিটিভলি ডিসক্রাইব করেছেন, রুশো স্টেট অফ নেচারকে ইনিশিয়াল টাইমে তিনি বলেছেন পজিটিভ, বাট লেটার টাইমে সেটা কী হয়ে যায়, নেগেটিভ হয়ে যায়। আমি এই জিনিসগুলো দেখুন, এগুলো হলো এক একটা কিওয়ার্ড, এগুলো আপনারা ভালোভাবে মনে রাখতে হবে। দেখুন স্টেট অফ নেচারকে হবস খারাপ বলেছেন, কি বলেছেন, যে স্টেট অফ নেচারে মানুষ একজন আরেকজনের এগেনস্টে কি যুদ্ধ, দ্যাট মিনস পিপলস দেয়ার নেচার ওয়াজ সো মাচ ক্রুড অর লাইক পিপলস আর ফাইট এগেনস্ট ইচ আদার, যেখানে মানুষ শান্তিপূর্ণভাবে থাকতে পারতো না। বাট লক কিন্তু স্টেট অফ নেচারটাকে তিনি বলেছেন সেখানে স্টেট অফ নেচার অনেক ভালো ছিল, মানুষ তার্কিকভাবে অনেকটা অ্যাডভান্স ছিল, দেবে রেশনাল, এবং দে হ্যাভ দ্য এনাফ ক্যাপাবিলিটি টু টেক দ্য ডিসিশন অ্যান্ড কনসেন্ট। ওকে, বাট রুশোর কথা যদি বলি, রুশো ইনিশিয়াল টাইমে স্টেট অফ নেচারকে তিনি ভালো বলেছেন, কিন্তু রুশো বলছেন যখন থেকে আমাদের কাছে সায়েন্স টেকনোলজি ইমার্জ হলো, প্রাইভেট প্রপার্টি ইমার্জ হলো, তখন একটু একটু করে হিউম্যান নেচার কী হয়ে যায়, খারাপ হয়ে যায়। ওকে, তারপরে কোয়েশ্চেন যদি দেখি আমরা, অ্যাকর্ডিং টু লক প্রপার্টি অরিজিনেটেড ফ্রম হোয়াট, দ্যাট ইজ আনাদার ইম্পর্টেন্ট অ্যান্ড ব্রিলিয়েন্ট কোয়েশ্চেন। এই যে অ্যাকর্ডিং টু লক প্রপার্টি, আমরা জানি অ্যাকর্ডিং টু লকের কী আছে, ন্যাচারাল রাইটস আছে, আপনারা জানেন কী আছে, ন্যাচারাল রাইটস কি, লাইফ,
লিবার্টি অ্যান্ড প্রপার্টি। দিস ইজ দ্য থ্রি ন্যাচারাল রাইট, লাইফ, লিবার্টি, প্রপার্টি, অর্থাৎ রাইট টু লাইফ, রাইট টু লিবার্টি অ্যান্ড রাইট টু প্রপার্টি। দিস আর দ্য ন্যাচারাল রাইট অ্যাকর্ডিং টু লক। সো লক বলছেন এই যে প্রপার্টি দ্যাট ইজ ওয়ান অফ দ্য ন্যাচারাল রাইট অ্যাকর্ডিং টু লক। এই যে বলছে প্রপার্টি রাইট বা প্রপার্টি অরিজিনেটেড ফ্রম হোয়াট, কিসের থেকে প্রপার্টির উৎপত্তি হয়, বা লকের মতে সম্পত্তির উৎপত্তি কোথার থেকে, সম্পত্তির উৎপত্তি হলো শ্রম থেকে। দ্যাট ইজ দ্য রাইট আনসার, শ্রম থেকে সম্পত্তির উৎপত্তি। অর্থাৎ অ্যাকর্ডিং টু লক প্রপার্টি শুধুমাত্র যে এই কোনো একটা যে ল্যান্ড বা এটা শুধুমাত্র প্রপার্টি না, অ্যাকর্ডিং টু লকের মতে। জিনিসটা বোঝার চেষ্টা করুন, এই যে শুধুমাত্র প্রপার্টি বলতে আমি কোনো ল্যান্ডকে বোঝাচ্ছি এমন না। প্রপার্টি বলতে এই সবগুলা জিনিসকে আমি বোঝাচ্ছি যে জিনিসগুলোর উপর আমার শ্রম আছে, দ্যাট ইজ কল দ্য প্রপার্টি অ্যাকর্ডিং টু লক। কনসেপচুয়াল ডিপনেস আছে কোয়েশ্চেনগুলোর মধ্যে। ইভেন এই যে কোয়েশ্চেনগুলো আমরা প্র্যাকটিস করাচ্ছি দ্যাট উইল বি দ্য ফাইনেস্ট কোয়েশ্চেন। আমি আবার বলছি, যেখানে আপনার কনসেপচুয়াল ক্লিয়ারিটি, ফ্যাকচুয়াল ক্লিয়ারিটি আপনি পাবেন। যদি আপনার বেসিকটা যদি ঠিকঠাক থাকে, আমি আপনাদেরকে সাজেস্ট করব প্লিজ সলভ দিস কোয়েশ্চেন উইথ এ ভেরি এফেক্টিভ ওয়ে। দ্যাট উইল বি ভেরি মাচ হেল্পফুল ফর ইচ অ্যান্ড এভরি ওয়ান দোজ হু আর preparing for STPGT political science. Okay, so according to লক প্রপার্টি মিনস যে কোনো যে ল্যান্ড যে এমন কিছু না। ওকে, প্রপার্টি বলতে লকের মধ্যে প্রপার্টি মিনস হোয়াট, যেই জিনিসটার উপর আমার শ্রম আছে, লেবার আছে, এই সবগুলোকে তিনি প্রপার্টি হিসেবে তিনি আইডেন্টিফাই করছেন। ওকে, যে জিনিসগুলোর উপর আমি শ্রম দিচ্ছি সবগুলোই অ্যাকর্ডিং টু লক দ্যাট ইজ দ্য প্রপার্টি। সো রাইট আনসার কি, লেবার। ওকে, চলুন তারপরের কোশ্চেন কী আছে দেখি। উইচ থিঙ্কার বিলিভ প্রাইভেট প্রপার্টি কজেস ইনইকুয়ালিটি, দ্যাট ইজ আনাদার ফাইনেস্ট কোয়েশ্চেন। আমি বারবার কেন বলছি ফাইনেস্ট কোয়েশ্চেন, এগুলা হাইলি কনসেপচুয়াল কোয়েশ্চেন। আপনার কোয়েশ্চেন যদি টাফও যদি হয়, ইফ ইউ আর প্রপারলি প্রিপেয়ার ইউর সেলফ দেন ইউ আর ইজিলি অ্যাভেলেবল টু সলভ দিস কাইন্ড অফ কোয়েশ্চেন। দেখুন, কনসেপচুয়াল ক্লিয়ারিটি যদি থাকে আপনি এই কোয়েশ্চেনটাকে ইজিলিভাবে আপনি ট্যাকেল করতে পারবেন। কি বলছে, উইচ থিঙ্কার বিলিভ প্রাইভেট প্রপার্টি কজেস ইনইকুয়ালিটি, কোন দার্শনিক ব্যক্তিগত সম্পত্তিকে বৈষম্যের মূল কারণ বলেন। দেখুন, একটু আগে আমি বলেছি যে হবস, জাস্ট এ মিনিট, হবস, লক, রুশোর কথা আমি বলেছি হবস স্টেট অফ নেচারকে কি বলল, স্টেট অফ নেচারকে তিনি খারাপ বলল, ব্যাড। বিকজ এখানে যে স্টেট অফ নেচার মিনস হোয়াট, আমি আবার বলছি যে রাষ্ট্র বা কোনো অথরিটি তৈরি হওয়ার আগে যে সোসাইটিটা ছিল এটাকে স্টেট অফ নেচার বলা হয়। ওকে, প্রি স্টেট পিরিয়ডও বলা হয়, মানে স্টেট তৈরি হওয়ার আগের সময়টা। ওই সময়টার মধ্যে যে মানুষ ছিল, মানুষ অনেকটা হিংসাত্মক ছিল। দে আর নট like able to cooperate among them, they are fighting against each other. So that was the condition of pre-stage period or like a pre-state period according to Hobbes. Locke বললেন কি state of nature that is good. Human are intellectual according to Locke and human are capable to solve their problem and cooperate them. Okay, এটা বললো কে, আপনার লক বললো। কিন্তু রুশো কি বলল, রুশো বলল, আমি কি বললাম, রুশোর যে স্টেট অফ নেচার, এই যে স্টেট অফ নেচার, এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হলো এইটা, একটা হলো এইটা। ইনিশিয়াল টাইম, অর্থাৎ স্টেট অফ নেচার তৈরি হওয়ার যে ইনিশিয়াল টাইমটা ছিল, ওই ইনিশিয়াল টাইমটাকে রুশো বলেছেন, মানে স্টেট তৈরি হওয়ার আগের যে সোসাইটির মধ্যে যে ইনিশিয়াল টাইম, তিনি বলেছেন সেটা গুড, মানুষ ভালো ছিল, মানুষের মধ্যে একটা সমতা ছিল, মানুষ অনেকটা কোঅপারেটিভ ছিল, মানুষের মধ্যে সব কিছু ছিল। কিন্তু যখন থেকে প্রাইভেট প্রপার্টি, সায়েন্স, টেকনোলজি এগুলো ইমার্জ হলো সোসাইটির মধ্যে, কিসের তৈরি হলো, সোসাইটির মধ্যে এবার যে প্রি স্টেজ পিরিয়ড বা স্টেট পিরিয়ড যে ছিল, মানে আপনার রাষ্ট্র তৈরি হওয়ার আগে স্টেট অফ নেচার সেটা খারাপ হয়ে গেল, ব্যাড হয়ে গেল। ওকে, সোসাইটির মধ্যে কী তৈরি হলো, ইনইকুয়ালিটির তৈরি হলো। তো রাইট আনসার কী হবে, রাইট আনসার রুশো হবে। কী হবে, রুশো, যিনি বিলিভ যে প্রাইভেট প্রপার্টি কজেস দ্য ইনইকুয়ালিটি। প্রাইভেট প্রপার্টি
সায়েন্স টেকনোলজি। এখন আপনার যদি নেক্সট বার যদি আপনার যদি কোয়েশ্চেন দিয়ে দেয় এখানে প্রাইভেট প্রপার্টির বদল যদি সায়েন্স টেকনোলজি যদি দিয়ে দেয়, দ্যাট উইল বি দ্য রাইট অ্যান্সার। সায়েন্স টেকনোলজিকেও তিনি রেখেছেন যে এগুলো অ্যাকচুয়ালি সোসাইটির মধ্যে ইনইকুয়ালিটি ক্রিয়েট হওয়ার মূল কারণ। আশা করি আমি জিনিসটা বুঝাতে পারলাম আপনাদেরকে। ওকে, পরবর্তী কোয়েশ্চেন যদি দেখি কি বলছে, হুইচ আইডিয়া অফ জেস মিল স্ট্রংলি ডিফেন্ডেড ফ্রি স্পিচ। জেস মিলের কোন ধারণা বাক স্বাধীনতাকে জোরালোভাবে সমর্থন করেন? দ্যাট ইজ আনাদার ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। জেস মিল থেকে আপনারা কোয়েশ্চেন এক্সামে 100%, নট অনলি 100%, 110% sure we will get the question from J.S. Mill. Maybe either his book, maybe his concept, maybe his idea on utilitarianism, উপযোগিতাবাদ, এখান থেকে আপনারা কোয়েশ্চেন পাবেন। সো এখানে ফ্রি স্পিচ অর্থাৎ জেস মিলের বাক স্বাধীনতার কথা কোথায় আমরা পাই? যে আমরা যদি জেস মিলের ক্ষতির নীতি বা হার্ম প্রিন্সিপাল যদি পড়ি, সেখানে আমরা দেখি একটা ব্যক্তির বাক স্বাধীনতা বা স্বাধীনতা সর্বোচ্চ আছে যতটুক পর্যন্ত একটা ব্যক্তি আরেকটা মানুষকে ক্ষতি না করছে। এই হার্ম প্রিন্সিপালকে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হলো সেলফ রিগার্ডিং, আর লিখে দিচ্ছি আমি রিগার্ডিং, আরেকটা হলো আদার রিগার্ডিং। ওকে, self regarding and other regarding, this is the two types of harm principle under the জেস মিল। হার্ম প্রিন্সিপালের আন্ডারে দুইটা তিনি মেনলি দুইটা প্রিন্সিপালের কথা, একটা হলো সেলফ রিগার্ডিং, একটা হলো আদার রিগার্ডিং। ওকে, সো এখানে যদি দেখি সেলফ রিগার্ডিং কী বলে, যে ফ্রি স্পিচের কথা বলে, ডিপেন্ড দ্য ফ্রি স্পিচ টিল যতক্ষণ পর্যন্ত এটা অন্যজনকে কী করছে না, এফেক্ট করছে না। ওকে, তারপরে যদি দেখি কোয়েশ্চেন নাম্বার 39, ব্যান্থামস থিওরি রিজেক্ট হুইচ কনসেপ্ট। ব্যান্থামের তত্ত্ব কোন ধারণাকে প্রত্যাখ্যান করেন? অবভিয়াসলি লিগ্যাল রাইট, ইকুয়ালিটি, নন অফ দ্য ন্যাচারাল রাইট। অবভিয়াসলি এই যে ন্যাচারাল রাইট, হবস, লক, রুশু, এই যে তাদের ন্যাচারাল রাইট, হবস ন্যাচারাল রাইটের কথা বলেছেন, লকও ন্যাচারাল রাইটের কথা বলেছেন, এগুলোকে কে রিজেক্ট করে? এগুলোকে রিজেক্ট করে ব্যান্থাম। ব্যান্থাম তার ইউটিলিটারিয়ানিজম কনসেপ্ট শুরুয়াতের আগেই তিনি তার ন্যাচারাল রাইটের যে কনসেপ্ট, প্রাকৃতিক অধিকারের কনসেপ্টকে তিনি রিজেক্ট করেন। দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, মনে রাখবেন যে দ্যাট ইজ লাইক ব্যান্থাম ওয়াজ ওয়ান অফ দ্য থিঙ্কার যারা যে এই যে কনসেপ্ট ন্যাচারাল রাইটের এটাকে কী করে ডিসমিস করে। সো দ্যাট ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, 40 নম্বর কোয়েশ্চেন কী বলি দেখি, 40 নম্বর কোয়েশ্চেন কী বলছে দেখুন। হ্যাগেলকে আমি যদি দুইটা ওয়ার্ডে যদি বলি, সে হলো একটা আইডিয়ালিস্ট থিঙ্কার, যিনি তার বিচারধারায় স্টেটকে সুপ্রিম প্লেসে রাখে। সুপ্রিম প্লেস লিখে দিলাম, সুপ্রিম প্লেসে সবার উপরে রাখে। ওকে, ইভেন স্টেটকে তিনি কী জানেন কী বলে, এখানে চলুন আমি এখানে কোয়েশ্চেনটাই করে দিচ্ছি। এখন এটা বললে আমি আনসারটাই বলছিলাম। হ্যাগেলস কনসিডার দ্য স্টেট অ্যাজ এ এম্বডিমেন্ট অফ ওয়ার্ড, অর্থাৎ হ্যাগেল রাষ্ট্রকে কোন কোন কিছুর মূর্ত রূপ মনে করেন? অবভিয়াসলি দ্য এথিক্যাল আইডিয়া, তিনি রাষ্ট্রকে একটি নৈতিক ধারণা মনে করেন, স্টেটকে তিনি একটা নৈতিক বস্তু বা নৈতিক ধারণা মনে করেন। দ্যাট ইজ দ্য রাইট আনসার। ওকে, দ্যাট ইজ দ্য রাইট আনসার। টিএইচ গ্রিন ইজ অ্যাসোসিয়েট উইথ উইচ মেজর আইডিয়া। টিএইচ গ্রিন একটু আগে বললাম, টিএইচ গ্রিন মেনলি আপনার পজিটিভ লিবারেটির সাথে যুক্ত। টিএইচ গ্রিন ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট থিঙ্কার অফ মডার্ন লিবারেলিজম। ওকে, মডার্ন লিবারেলিজমের সাথে টিএইচ গ্রিন মেনলি অ্যাটাচ। ওকে, মডার্ন লিবারেলিজমের সাথে মেনলি জেস মিল অ্যাটাচ। মডার্ন লিবারেলিজম মিনস হোয়াট? এই যে আমরা যদি দেখি যে লিবারেলিজমের যে উদারবাদের যে টাইপ, তিনটা টাইপ আমরা জেনারেলি পড়ি, একটা হলো ক্লাসিক্যাল উদারবাদ বা ক্লাসিক্যাল লিবারেলিজম, একটা মডার্ন লিবারেলিজম, আর একটা হলো নিউ লিবারেলিজম বা লিবারেটারিয়ানিজম। ওকে, লিবারেটারিয়ানিজম। সো এইটির মধ্যে মেনলি যে পজিটিভ লিবারেটির সাথে জেএস মিল, আর জেএস মিল আমরা আধুনিক উদারবাদকে কিন্তু আমরা পজিটিভ উদারবাদের মধ্যে রাখি, পজিটিভ লিবারেটির মধ্যে রাখি। সো গ্রিন মেনলি পজিটিভ, দ্যাট মিনস অপশন নাম্বার এ, দ্যাট ইজ দ্য রাইট আনসার। ওকে, তারপর যদি আমরা যদি দেখি কি বলছে, হু সাপোর্ট দ্য অ্যাবসোলিউট সুভার্নিটি অফ দ্য মোনার্ক, অর্থাৎ
কারা রাজার পরম সার্বভৌমত্বের পক্ষে ছিলেন? অবভিয়াসলি মিল্টন না, গ্রিন না, নন অফ দ্য না, বদিন। আমি একটু আগে বললাম বদিন তিনি অ্যাবসলিউট সুভার্নিটির সাপোর্টার, ওকে, মনিস্টিক সুভার্নিটি বা অ্যাবসলিউট সুভার্নিটির সাপোর্টার, যেখানে এই যে সুভার্নিটি মানে কি সুপ্রিম পাওয়ার, এই সুপ্রিম পাওয়ারটা কোনো সিঙ্গেল সুভার্নিটি বা কোনো একটা ব্যক্তি বা গোষ্ঠীর হাতে থাকবে, ওকে, এসএনজিএলই সিঙ্গেল, বা এটাকে আরেকটু সিম্পলি যদি বলি কিং থাকতে পারে, কিংয়ের হাতে থাকবে, বা মোনার্ক। সো দ্যাট ইজ দ্য রাইট অ্যান্সার, ওকে। তারপরে যদি বলি এরিস্টটলস বেস্ট প্র্যাকটিকেবল ফর্ম অফ গভর্নমেন্ট ইজ হোয়াট? বেস্ট প্র্যাকটিকেবল গভর্নমেন্ট, এরিস্টটলের মতে সর্বোত্তম বাস্তবসম্মত সরকার ব্যবস্থা কোনটি? আমি এর আগে একটা কোয়েশ্চেন আমি সলভ করেছি। এরিস্টটলের যে গভর্নমেন্ট থিওরি, কোথাও কোথাও এরিস্টটলের কনস্টিটিউশন থিওরি লেখা পাবেন, কোথাও কোথাও এটা এরিস্টটলের স্টেট থিওরিও লেখা পাবেন। এই তিনোটা জিনিস আমি অন্য একটা ভিডিওর মধ্যে বলেছি, এই তিনোটা জিনিসই কিন্তু সেম জিনিস। এখানে গভর্নমেন্ট লেখা আছে, এখানে কনস্টিটিউশন লিখলাম আমি কনস্টিটিউশন, ওকে, নিচে কি লিখলাম স্টেট। এই তিনোটা জিনিস কিন্তু একই জিনিস। অ্যাকর্ডিং টু এরিস্টটল তিনি ইন্টারচেঞ্জেবলি তিনোটা ওয়ার্ডকে তিনি ইউজ করেছেন, ওকে। সো এই যে ফর্ম অফ গভর্নমেন্ট, আমি একটা জিনিস বললাম যে এরিস্টটল যে কনস্টিটিউশন বা গভর্নমেন্ট থিওরি দুইটা জিনিসের উপর বেসড। একটা হলো নাম্বার অফ রুলার, আমি লিখে দিচ্ছি নাম্বার অফ রুলার, ওকে, और second word is purpose of ruler. So that is the main two aspects of Aristotle constitution theory, number of ruler and purpose of ruler. নাম্বারের মধ্যে দুইটা জিনিস আপনারা বুঝতে পারলেন যে এখন আমি আরও এক্সপ্লেন করবো ডিপলি নাম্বার অফ রুলার আর পারপাস অফ রুলার। চলুন এবার নাম্বার অফ রুলারের মধ্যে আমি শর্টে লিখছি, জাস্ট আ মিনিট, নাম্বার অফ লিখছি আমি, শর্ট লিখছি অফ রুলার। এই যে নাম্বার অফ রুলার আমি বললাম, সেখানে সিঙ্গেল, ফিউ, মেনি, এখানে এই তিনটা রুল সিস্টেম তিনি ক্লাসিফাইড করেছেন। এবার আমি বললাম পারপাসের মধ্যে দুইটা পারপাস, একটা কি পারপাস গুড, দ্যাট মিন্স নর্মাল ফর্ম, আমি শর্টে লিখে দিচ্ছি নর্মাল ফর্ম, আর একটা পোভার্টেড ফর্ম, দ্যাট মিন্স খারাপ ফর্ম। আপনি এটাকে গুড ফর্ম বলতে পারেন, এটাকে ব্যাড ফর্মও বলতে পারেন আপনার বোঝার জন্য। সো যখন আমি এটাও করে দিচ্ছি, ভালো করে বুঝে নিন যে তিনি টোটাল 6টা টাইপের গভর্নমেন্টের কথা বলেছেন। সিঙ্গেল রুলার যদি বলি মোনার্ক হতে পারে। তো যখন একটা সিঙ্গেল রুলার তার ফর দ্য বেটারমেন্ট অফ কমিউনিটি যখন রুল করবে সেটাকে আমরা মোনার্ক বলবো, ওকে। কিন্তু যখন ওই সিঙ্গেল রুলারটা তার যে মেন উদ্দেশ্য যে সাধারণ মানুষের জন্য যে কাজ করা ফর দ্য বেটারমেন্ট অফ কমন গুড সেটা ভুলে যায়, শুধুমাত্র নিজের ব্যাপারে যখন কাজ করে তখন সেটা হয়ে যায় টাইরানি, যেটা হলো ব্যাড ফর্ম। এই যে দুইটা ফর্ম, একটা হলো পারপাস, একটা হলো গুড পারপাস, একটা হলো ব্যাড পারপাস। আর যদি নাম্বার বললাম সিঙ্গেল, ফিউ অ্যান্ড মেনি, আমি সিঙ্গেলটা শুধু অ্যাজ দিয়ে ডিফাইন করলাম। তারপরে কি আসে ফিউর মধ্যে ভালো ফর্ম হলো কি এরিস্টোক্রেসি, আর এটার খারাপ ফর্ম হলো অলিগার্কি। সেমভাবে মেনির মধ্যে সবচেয়ে ভালো ফর্ম হলো পলিটি, খারাপ ফর্ম হলো ডেমোক্রেসি। একদম টোটালি আপনাদেরকে 6টা যে ফর্মস আমি টোটালি সুন্দর করে লিখে দিলাম। যে অ্যাকচুয়ালি আবার আমি বলছি ভালোভাবে শুনে নিন যে এরিস্টটল যে কনস্টিটিউশন থিওরি সেটা মিলে দুইটা ভাগে আমরা ভাগ করতে পারি। একটা হলো পারপাস অফ দ্য রুলার, এই পারপাস অফ রুলারের মধ্যে যদি আমি সিম্পলি যদি বলি একটা হলো গুড পারপাস, একটা হলো ব্যাড পারপাস। যেটাকে গুড পারপাস মানে নর্মাল ফর্ম, আর ব্যাড পারপাস মানে কি পোভার্টেড ফর্ম। এটা হলো গুড ফর্ম, যেখানে একটা কিং তার শাসন ব্যবস্থা বা অ্যারিস্টোক্রেসি বা পলিটি তাদের শাসন ব্যবস্থা পরিচালনা করে কী উদ্দেশ্যে? সাধারণ মানুষের বেটারমেন্ট অফ দ্য কমন পিপল। কিন্তু যখন রাজা বা অ্যারিস্টোক্রেসি বা পলিটি তখন তারা এটা ভুলে যায় যে আমাদের কাজ শুধুমাত্র মানুষের নয়, যখন তারা নিজেদের সেন্ট্রিক হয়ে যায়, ওন সেন্ট্রিক হয়ে যায়, সেলফ সেন্ট্রিক হয়ে যায়, তখন এটা হলো ব্যাড ফর্ম, পোভার্টেড ফর্ম। সো মোনার্কি গুড ফর্ম, মোনার্কির খারাপ ফর্ম তাহলে কি টাইরানি, আমি শর্টে লিখেছি। তারপরে মোনার্কি মানে কি সিঙ্গেল রুলার, তারপরে আসুন কি ফিউ মানে কয়েকজন, ওকে।
যখন কয়েকজন রুল করে, যেটা যখন সাধারণ মানুষের ব্যাটারম্যানের জন্য রুল করে সেটা হলো অ্যারিস্টোক্রেসি, খারাপটা হলো অলিগার্কি। ওকে, এবার যখন মেনি, মেনি মানে অনেকজন, ওকে, এই এখানে একজন, এখানে কয়েকজন, এখানে অনেকজন, ওকে, এখানে একজন, এখানে কয়েকজন, এখানে অনেকজন। সো অনেকজন যখন রুল করে, যখন সাধারণ মানুষের উদ্দেশ্যে গুড ফর্মে রুল করে, সেটা হলো পলিটি, আর খারাপ ফর্ম হলো ডেমোক্রেসি। ওকে, আশা করি আমি এই যে আপনাদের যদি একটুও যদি আপনাদের কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, আগে আমি যেটা এক্সপ্লেন করলাম আপনারা এটা বুঝতে পারবেন। আর অ্যাকর্ডিং টু কোশ্চেন কী বলছে, যে এরিস্টটল বেস্ট প্র্যাকটিক্যাল গভর্নমেন্ট কি, পলিটি। বেস্ট প্র্যাকটিক্যাল গভর্নমেন্ট হলো পলিটি, যেখানে অনেকজনের শাসন, যেখানে ম্যাক্সিমাম নাম্বার অফ পিপলের গুড, ভালো হওয়ার চান্স থাকে। ওকে, চলুন 44 নম্বর কোয়েশ্চেন যদি দেখি, ওয়াই ডিড প্ল্যাটো প্রপোজ ফিলোসোফার কিং, প্ল্যাটোর দার্শনিক রাজার প্রস্তাব কেন রেখেছিলেন? ভেরি মাচ ইজি কোয়েশ্চেন। দে নো দ্য গুড, তারা গুড জানে, ভালো জানে। দে আর পাওয়ারফুল, দে আর রিচ, অ্যান্ড নন অফ দ্য রাইট অ্যান্সার ইজ এ। অ্যাকচুয়ালি কেন ফিলোসোফার কিংকে তিনি প্রপোজ করেছেন? বিকজ ফিলোসোফার কিং, দে আর নলেজেবল, দে আর রেশনাল, দে হ্যাভ নলেজ টু রান দ্য সোসাইটি, দে হ্যাভ ক্যাপাবিলিটি টু রান দ্য সোসাইটি। ওকে, বিকজ তারা সোসাইটির জন্য ভালো কোনটা, খারাপ কোনটা, তারা সবচেয়ে বেশি বুঝে। ওকে, on that context they know the good, so that is the right answer. চলুন তারপরে 45 কোয়েশ্চেন যদি 45 নম্বর কোয়েশ্চেন যদি দেখি, হু আর্গুড দ্যাট ফেয়ার ইজ দ্য বেসিস অফ পলিটিক্যাল অব্লিগেশন, কে বলেছেন যে ভয়ই রাজনৈতিক বাধ্যবাধকতার ভিত্তি? দেখুন, রুশো, লক, হবস, আপনি যদি নাও যদি জানেন, আপনি একটা জিনিস দেখবেন, এক্ষেত্রে রাইট অ্যান্সারটা বার করা আপনার জন্য অতটা মুশকিল নয়। রিজন ইজ দ্যাট হবস এই ধরনের কথা বলে, কারণ হবস পলিটিক্যাল অব্লিগেশনের জন্য তিনি হু আর্গুড দ্যাট ফেয়ার ইজ দ্য বেস অফ পলিটিক্যাল অব্লিগেশন। ওকে, ভয়কে তিনি রাজনৈতিক ভিত্তি হিসেবে তিনি ডিসক্রাইব করেছেন। আমরা যদি সোশ্যাল কন্ট্রাক্ট যদি পড়ি রুশুর, আমরা পাবো যেখানে যার হাতে পাওয়ারটা দেওয়া হবে, যখন মানুষ একসাথে লাইক এগ্রিমেন্ট করে যার হাতে পাওয়ারটা দেওয়া হবে, সেই ব্যক্তির পাওয়ার হলো সুপ্রিম। এই যখন তার হাতে পাওয়ারটা যখন এলো, তখন এই যে মানুষগুলো আছে তাদের প্রোটেস্ট করার কোনো অধিকার নেই এই ব্যক্তির বিরুদ্ধে, কোনো মতেই নেই। এই ব্যক্তি হলো কি সুপ্রিম, অ্যাবসলিউট সুভারনিটি, হ্যাঁ, বা সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, সম্পূর্ণ ক্ষমতার অধিকারী। ওকে, তারপরে যদি উইচ থিঙ্কার এমফেসাইজড সিস্টেমেটিক লিগ্যাল অথরিটি, সিস্টেমেটিক লিগ্যাল অথরিটির কথা কে বলেছেন? কোশ্চেন নাম্বার। সো এখানে রাইট আনসার যদি আমরা যদি বলি, রাইট আনসার হবে আপনার বেন্থাম। সিস্টেমেটিক লিগ্যাল লর কথা কে বললেন? বেন্থাম। বেন্থাম কিন্তু একজন লিগ্যাল ল থিঙ্কার, দ্যাট মিনস লাইক লিগ্যাল ল থিঙ্কারদের একজন সাপোর্টার হলো আপনার বেন্থাম। তারপরে যদি বলি গোল অফ রুশুর জেনারেল মানে কি? রুশুর সাধারণের ইচ্ছা, কেন সাধারণের ইচ্ছা বা কি এর অবজেক্টিভ কি? কমন গুড। সিম্পল আনসার, এত একটা টিকি এখানে কিচ্ছু নেই, বিকজ জেনারেল মানে কি? কমন, সবার। সো এখানে কমন গুড লুকিয়ে আছে। ওকে, এখানে কি লুকিয়ে আছে? কমন গুড। তার পরবর্তীতে যদি কোয়েশ্চেন নাম্বার 48 নম্বর যদি দেখি, জেস মিল অ্যাডভোকেটেড প্রফেশনাল রিপ্রেজেন্টেশন ফর হোয়াট পারপাস? দেখুন, এই যে প্রফেশনাল রিপ্রেজেন্টেশনের একজন মেইন ইম্পর্টেন্ট সাপোর্টার হলেন জেএস মিল। ইভেন জেএস মিলকে যদি আমরা যদি দেখি, তিনি কিন্তু এই যে সবার যে ভোটিং সিস্টেম বা ভোটিং অধিকারের কিন্তু অপোজিট, তিনি সবার ভোটিং অধিকার দিতে নারাজ। তিনি বললেন শুধুমাত্র ভোটিং অধিকার, ভোট দেওয়ার অধিকার কাদের থাকবে? যাদের এডুকেশন আছে, যাদের প্রপার্টি আছে, রেশনাল, তারাই শুধু ভোট দেওয়ার অধিকার থাকবে। এই যে সর্বজনীন ভোটাধিকার, ইউনিভার্সাল আইডল ফ্রাঞ্চাইজ যে আছে না, এর অ্যাগেনস্ট কিন্তু এই যে ইউনিভার্সাল, আমি শর্টে লিখছি, ইউনিভার্সাল আইডল ফ্রাঞ্চাইজ যে আছে, এর অ্যাগেনস্ট কিন্তু জেএস মিল। অনেক সময় কোয়েশ্চেন আসে এই জায়গার থেকে যে কোন থিঙ্কার সর্বজনীন ভোটাধিকারের বিরোধী ছিলেন? এই ছিলেন জেএস মিল, কিন্তু বিরোধী ছিলেন, বিকজ তিনি সর্বজনীন সবার ভোটাধিকার স্বীকৃতি দেননি। তার মধ্যে শুধুমাত্র ভোটাধিকার ওই ব্যক্তিরা দিতে পারবেন যাদের এডুকেশন, প্রাইভেট প্রপার্টি, ইভেন নলেজ আছে। ওকে, ইভেন তিনি প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ। ওকে, জেএস মিল অ্যাডভোকেট দ্য প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ। কেন?
প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ মানে কি, অনুপাতিক প্রতিনিধিত্বের। কেন তিনি সাপোর্ট করেছেন? বিকজ এখানে রাইট আনসার যদি বলি সংখ্যালঘুদের সংরক্ষণ। আমরা যদি দেখি আমাদের যে ম্যাজরিটারিয়ান সিস্টেম বলি বা প্লুরাল সিস্টেম বলি, আমাদের ইন্ডিয়াতে যে জিনিসটা ফলো করি, সেখানে আমরা যদি দেখি যে ওই পলিটিক্যাল পার্টিটা ইলেকশনে জিতে, যে পলিটিক্যাল পার্টিটা 50% প্লাস 1 ভোট, দ্যাট মিনস ম্যাজরিটি যে পায়, 50% প্লাস ম্যাজরিটি মিনস হোয়াট, 50% প্লাস 1, দ্যাট ইজ দ্য ম্যাজরিটি। এটাকে বলি আমাদের ইন্ডিয়াতে, এটা ফলো করি। সো এই যে মাইনরিটি যে পিপলগুলো থাকে, অর্থাৎ ধরো 100 জন এখানে টোটাল ভোট দিয়েছে, এর মধ্যে একটা পলিটিক্যাল পার্টি 70টা ভোট পেয়েছে, আর একটা পলিটিক্যাল পার্টি 30টা ভোট পেয়েছে। সো এই ক্ষেত্রে ম্যাজরিটি তারা উইন হয়েছে। বাট এই যে মাইনরিটি, তাদের ইন্টারেস্টটা তেমনভাবে কিন্তু আমাদের এই যে ম্যাজরিটারিয়ান সিস্টেম, আমাদের যে ইলেকট্রাল সিস্টেমকে আমরা কী বলি, ম্যাজরিটারিয়ান সিস্টেমও বলে থাকি, প্লুরাল সিস্টেমও বলে থাকি, এই সিস্টেমে মাইনরিটির যে গুরুত্বটা একটু কম অনেক সময় আমরা দেখতে পাই। সো এই যে প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ সিস্টেমটা এমন নয়। প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ আপনি যতটুক ভোট পেয়েছেন ওই ভোটের বেসিসে আপনি রিপ্রেজেন্টেশন করবেন। লাইক টেক এক্সাম্পল, আমাদের এখানে 100 ভোট আছে টোটাল, আমি জাস্ট একদম ছোট্ট করে নিচ্ছি বোঝানোর জন্য। 100 ভোটার আছে, টোটাল সিট হলো আপনার 5টা। ওকে, সেখানে 2টা পলিটিক্যাল পার্টি আছে, এ এন্ড বি। ওকে, সো এ পেলো 60টা ভোট, বি পেলো আপনার 40টা ভোট। ওকে, এ বি। সো এক্ষেত্রে এই টোটাল সিট কয়টা, 5টা। এর মধ্যে যেহেতু সে 60 মানে 100-র মধ্যে 60টা ভোট পেয়েছে, দ্যাট মিনস 60% ভোট পেয়েছে, তাহলে সে 3জন, এই আউট অফ 5-এর মধ্যে 3জন তার পার্টির থেকে যাবে। তারা যেহেতু 40 পেয়েছে, তাদের পার্টির থেকে 2জন যাবে। সো এখানে দেখুন যে আপনি কত পার্সেন্ট, তারা 60% পেয়েছে 100 জন ভোটের মধ্যে, তারা 40% পেয়েছে। ওই হিসেবে আপনি পার্সেন্টেজের বেসিসে আপনি সিট অ্যালট হচ্ছে। ওকে, সেটাকে আমরা প্রফেশন, আপনি যতটুক পার্ট পেয়েছেন, ভোট পেয়েছেন, অতটুকু আপনি রিপ্রেজেন্টেশন করবেন। ওকে, দ্যাট মিনস তাহলে আনসারটা তো বলা হয়নি, আনসারটা হবে মাইনরিটিদের প্রোটেকশন, দ্যাট ইজ ভেরি মাচ হেল্প আন্ডার দ্য প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ। ওকে, গ্রিন রিইন্টারপ্রিটেড লিবারেলিজম বাই লিঙ্কিং ইট টু হোয়াট, মোরাল ডেভেলপমেন্ট। গ্রিনকে পজিটিভ থিঙ্কার বলি আমরা, গ্রিনকে আমরা মোরাল থিঙ্কারও বলি আমরা অনেক সময়। গ্রিনকে আমরা আবার বলি যে মডার্ন লিবারেলিজমের থিঙ্কার। সো এখানে রাইট অ্যান্সার কী হবে, যে রিইন্টারপ্রিট লিবারেলিজম বাই লিঙ্কিং ইট টু হোয়াট, মোরাল ডেভেলপমেন্ট। ওকে, মোরাল ডেভেলপমেন্টের সাথে লিঙ্ক। 50 নম্বর কোয়েশ্চেন কী বলছে দেখি, ইন হুইচ ইয়ার প্ল্যাটোস রিপাবলিক রিটেন। প্ল্যাটোর রিপাবলিক কবে লেখা হয়? অ্যাপ্রক্সিমেটলি যদি বলা হয়, প্ল্যাটোর রিপাবলিক লেখা হয় আপনার এততে। এখানে একদম ফ্যাকচুয়াল আনসার বিসি। ওকে, বিসি। হবসের লিভিয়াথান কবে লেখা হয়? রাইট আনসার যদি বলি হবসের লিভিয়াথান, দ্যাট ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট বুক, সেটা আপনার 1650-তে লেখা হয়। ওকে, দ্যাট ইজ দ্য রাইট আনসার। এ নাম্বার ইজ দ্য রাইট আনসার। ওকে, এ ইজ দ্য রাইট আনসার। আর দুইটা কোয়েশ্চেন করবো, তারপরে যদি দেখি ইয়ারগুলো একটু ভালোভাবে আপনারা মনে রাখবেন। হবসের লিভিয়াথান, এই যে ট্রু ট্রিটিস অফ গভর্নমেন্ট, দ্যাট ইজ আনাদার ইম্পর্টেন্ট বুক রিটেন বাই লক। ওকে, এটা রাইট আনসার হবে আপনার 1689। ওকে, 1689। Rousseau's general contract was published, that is another important book. Option number A is the right answer. Option number A, that means 1762-তে রুশুর জেনারেল উইল লেখা হয়। এই যে আমি কেন বলছি এই বইগুলো আমি কেন অ্যাড করেছি, এখানে যে বইগুলো আছে প্রত্যেকটা বই কিন্তু একটা ইম্পর্টেন্ট বুক। আর এই বইগুলোর ইয়ার, যতগুলো ইম্পর্টেন্ট বুক আছে ওই তাদের ইয়ারগুলো জানাটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, সো এটার আনসার কি 62। রাইট আনসার ইজ অপশন নাম্বার এ 62। অন লিবার্টির কথা যদি বলি, আমি শুধু আনসারটা বলে দিচ্ছি, অন লিবার্টি কিন্তু আপনার 1859। ওকে, অন লিবার্টি হলো 1859। চলুন আজকে আমরা এটুক অব দি কোয়েশ্চেন করলাম। কোয়েশ্চেন নাম্বার 56, এখানে টোটাল 80টা কোয়েশ্চেনের একটা সেট আছে, টোটাল 80 কোয়েশ্চেন। আমি নেক্সট ভিডিওর মধ্যে
আর যে কোয়েশ্চেনগুলো রয়েছে ওইগুলো আমরা কভার করে দেবো। ওকে, সো আপনি এই যে বইগুলোর ইয়ারটা মনে রাখবেন, দ্যাট ইজ দ্য রাইট অ্যান্সার। অ্যান্ড উপরে যে জিনিসগুলো বইগুলো যেমন সোশ্যাল কন্ট্রাক্ট, তারপরে যে ট্রু ট্রিটিস 1689, তারপর উপরে একটা বই ছিল, কী ছিল উপরে উপরে একটা বই কী ছিল, লিভিয়াথান 1651। এই বইগুলোর ইয়ার শো আপনি মনে রাখতে হবে। ওকে, চলুন আজকের জন্য আমাদের এই ভিডিও এতটুকু পর্যন্ত। আমি আপনাদেরকে বলবো যারা আমাদের 1000 কোয়েশ্চেনের সিরিজটা নিতে চান, আপনারা আমাদের সাথে আমাদের হোয়াটসঅ্যাপে গিয়ে আমাদের এই চ্যানেলের পোস্টে গেলে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে হোয়াটসঅ্যাপ করে আপনারা জেনে নিতে পারেন এই 1000 কোয়েশ্চেন সম্পর্কে। আই থিঙ্ক আপনারা যদি এই কোয়েশ্চেনগুলো সলভ করেন অনেকটাই হেল্প হবে। সো সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, ভালোভাবে পড়াশোনা করুন। নমস্কার, ধন্যবাদ।